প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চট্টগ্রাম কলেজের অনলাইন শিখন কার্যক্রমে আমি তোমাদের স্বাগত জানাই। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের দ্বিতীয় বর্ষের রসায়ন অংশের সিলেবাসটুকু যদি দেখি, ওখানে আমরা দুটো পেপার দেখতে পাচ্ছি। একটি হচ্ছে পেপার 3 এবং আরেকটি হচ্ছে পেপার 4। পেপার 3 এর পেপার টাইটেল হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি বা অজৈব রসায়ন, এবং পেপার 4 এর পেপার টাইটেল হচ্ছে সিনথেটিক অর্গানিক পলিমার বা সংশ্লেষিত জৈব পলিমার। এবং উভয় পেপার তোমার একই রকম নম্বর এবং ক্রেডিট বহন করছে। আমরা আজকে পেপার 3 তথা ইনঅর্গানিক কেমিস্ট্রি অংশ নিয়ে আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার ইনঅর্গানিক কেমিস্ট্রি অংশের যে সিলেবাস, তাতে মোট 10টি অধ্যায় রয়েছে। এর মধ্যে প্রথম অধ্যায় তথা অ্যাটমিক স্ট্রাকচার অধ্যায় অংশে আমি ডক্টর অজয় রসায়ন বিভাগের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করতে চাই। আমরা আলোচনার শুরুতেই পরমাণু ও তার মডেল নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে খ্রিস্টপূর্ব 450 অব্দে ডেমোক্রিটাস নামক একজন বিজ্ঞানী প্রথম অ্যাটম কথাটি ব্যবহার করেন, যার অর্থ হচ্ছে গিয়ে অবিভাজ্য কণা। অর্থাৎ তখনকার সময়ে তিনি ধারণা করেছিলেন কোনো পদার্থ কিংবা কোনো বস্তুকে বিভাজিত করলে আমরা এমন একটি অংশ পাবো যাকে আর বিভাজিত করা যাবে না। সেই অবিভাজ্য যে কণা, তাকে উনি নাম দিয়েছিলেন অ্যাটম। এরও অনেক সময় পর তোমরা জানো যে একজন বিজ্ঞানী, উনি হচ্ছেন গিয়ে জন ডাল্টন, প্রায় 1803 সালের দিকে ওনার বিখ্যাত পরমাণুবাদ তত্ত্ব প্রদান করেন। এরও প্রায় 100 বছর পর আমরা পরমাণুর মডেল পাই। তোমরা এখন পর্যন্ত দুটো মডেল সম্পর্কে পড়েছ। যেমন একটি মডেল হচ্ছে গিয়ে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল, যা 1911 সালে প্রতিষ্ঠিত হয়, এবং অপরটি হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল। এত সত্ত্বেও আমাদের মনে রাখতে হবে যে 1924 থেকে 1927 সাল অবধি পরমাণুর যে আধুনিক মডেল, যাকে আমরা কোয়ান্টাম বলবিদ্যা মডেল বলি, সেই মডেলটি প্রতিষ্ঠিত হয়। যা হোক, চিত্রে যে পরমাণু মডেলটি আছে তা কোন পরমাণুর মডেলকে সমর্থন করে? সেটা কি রাদারফোর্ড পরমাণু মডেল নাকি নিলস বোর পরমাণু মডেল? আমরা আজকে আলোচনা শেষে আশা করছি আমরা একটি পরমাণু মডেলকে দেখে চিহ্নিত করতে পারবো সেটা কি রাদারফোর্ড নাকি নিলস বোরের পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অবগত আছো যে রাদারফোর্ড তার পরমাণু মডেল প্রতিষ্ঠার জন্য 1911 খ্রিস্টাব্দে একটি পরীক্ষা করেন, যে পরীক্ষাটির নাম ছিল রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষায় মূলত আলফা যে কণা আছে তাকে সোর্স পার্টিকেল হিসেবে ব্যবহার করা হয়, এবং সেই যে সোর্স বা উৎস থেকে সেই কণাটি, তোমরা জানো যে একটি পাতলা বা থিন গোল্ড ফয়েল, পাতলা স্বর্ণপাতের মধ্য দিয়ে উনি ছেড়ে দিতে চেয়েছিলেন। এবং তোমরা দেখো চতুর্দিকে একটি হালকা সবুজ বর্ণের একটি পর্দার মতো দেখা যাচ্ছে। এই পর্দাটি মূলত হচ্ছে একটা প্রতিভাবা সৃষ্টিকারী পর্দা, যেটি মূলত জিঙ্ক সালফাইড পদার্থ দিয়ে তৈরি।
অর্থাৎ রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ করার সময় একটি কণা বেছে নিয়েছিলেন, যে কণাটির নাম হচ্ছে আলফা কণা। একটি উৎস থেকে তিনি তা নিক্ষিপ্ত করেছিলেন একটি পাতলা স্বর্ণপাত এর মধ্য দিয়ে, এবং এর চতুর্দিকে উনি একটি পর্দার মতো ঘেরা দিয়ে রেখেছিলেন, যে পর্দাটি হচ্ছে অনুপ্রবাহ বা প্রতিপ্রবাহ সৃষ্টিকারী জিঙ্ক সালফাইডের আস্তরণ। এভাবে পরীক্ষা শেষে তোমরা জানো যে ঘটনাটি ঘটেছিল তা ছিল এরকম। অর্থাৎ আলফা কণাসমূহ যে স্বর্ণপাত ব্যবহার করেছিলাম তোমরা দেখতে পাচ্ছ তার বেশিরভাগ অংশ জুড়েই সে ভেদ করে চলে গিয়েছে। অল্প দু একটি কণা তুমি দেখতে পাচ্ছ, এখানে একটি কণা, এখানে একটি কণা, অল্প দু একটি কণা তার অবস্থান পরিবর্তন করেছে, এবং তোমরা শুনলে আশ্চর্য হবে যে প্রতি 2000 কণার মধ্যে মাত্র একটি কণা তার যে স্বপথে অর্থাৎ যে পথে সে গিয়েছিল সে পথে ফিরে এসেছে। এবং এই পরীক্ষালব্ধ ফলাফলের যে তাৎপর্য তা হচ্ছে এরকম যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে গিয়ে ফাঁকা, এবং যেহেতু কিছু কণা পথ বেঁকে গিয়েছে কিংবা অল্প সংখ্যক কণা তার স্বপথে ফিরে এসেছে, সুতরাং রাদারফোর্ড ধারণা করলেন পরমাণুর কেন্দ্রে এমন একটি বস্তু আছে যা আলফা কণার ন্যায় ধনাত্মক চার্জধর্মী এবং যার ভর আলফা কণার চেয়ে বেশি। অর্থাৎ উনি ধারণা করলেন যে পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে অবস্থিত, এবং তিনি ওই কেন্দ্রের নাম দিয়েছিলেন তোমরা জানো নিউক্লিয়াস। এভাবে রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে আমরা একটি পরমাণুর মডেল পাই, যে পরমাণুর মডেলটি সৌর মডেল বা নিউক্লিয়ার মডেল নামে পরিচিত। এটি হচ্ছে রাদারফোর্ডের সৌর মডেল, যেখানে সেন্টারে যা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি নিউক্লিয়াস, এখানে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এবং বাইরে যে তুমি বৃত্তাকার অংশগুলো দেখতে পাচ্ছ ওখানে যে বলগুলো আছে ওগুলো হচ্ছে ইলেকট্রন। সৌর মডেল কেন? কারণ হচ্ছে সৌরজগতের গ্রহাণু সমূহের ন্যায় ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করতে থাকবে। এই মডেলটি অত্যন্ত ভালো একটি সাড়া ফেলেছিল বিজ্ঞান জগতে, কিন্তু দেখা গেল ম্যাক্সওয়েল নামক একজন বিজ্ঞানী উনি বললেন যে রাদারফোর্ডের পরমাণু মডেলটি কি নয়, গ্রহণযোগ্য নয়। কেন? কারণ উনি যুক্তি দেখালেন যে যদি চার্জিত কোনো কণা, যেহেতু সৌরজগতের গ্রহাণুসমূহ চার্জবিহীন কিন্তু ইলেকট্রন তো চার্জযুক্ত কণা, চার্জযুক্ত কণা যদি বৃত্তাকার পথে আবর্তিত হয় তখন দেখা যায় যে তাদের আবর্তনকাল ছোট হয়ে যায়, শক্তি বিকিরণ করে এবং তা কেন্দ্রে পতিত হয়। অর্থাৎ সহজ কথায় পরমাণুর যে স্বাধীন অস্তিত্ব তা সম্ভব নয়। অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটবে। তোমরা দেখতে পাচ্ছ যে একটা ভিডিও, যে ইলেকট্রন একটি চার্জিত কণা, সে পরমাণুর কেন্দ্রে পরিণত হচ্ছে। কেন? কারণ সে ক্রমান্বয়ে দেখো শক্তি বিকিরণ করছে। ফলে রাদারফোর্ডের পরমাণু মডেল একটি সংশয়ে পড়ে গেল, এবং বিজ্ঞানীরা বললেন তাহলে নিশ্চয়ই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি আছে, তাহলে সেই ত্রুটি অপসারণ করা প্রয়োজন। আমরা পরবর্তীতে দেখতে পাই বিজ্ঞানী নিলস বোর 1913 সালের দিকে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সংশোধনী নিয়ে এসেছিলেন, যে সংশোধনীগুলো মূলত রাদারফোর্ডের পরমাণু মডেলকে সুপ্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছিল। এবং তোমরা শুনলে আশ্চর্য হবে যে রাদারফোর্ড, নিলস বোর প্রত্যেকে তাদের কাজের জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন। নিলস বোরের 3টি বিখ্যাত স্বতঃসিদ্ধ আছে। প্রথমটি হচ্ছে গিয়ে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। তোমরা দেখেছো যে রাদারফোর্ড কোনো কক্ষপথ বা শক্তি স্তরের কথা বলেননি, উনি শুধু বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ঘুরে বেড়ায়। কিন্তু নিলস বোর বললেন যে না,
ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরে বেড়ানোর সময় সুনির্দিষ্ট কতগুলো অরবিট, খেয়াল করে এখানে একটি শব্দ আছে অরবিট, যাকে আমরা বলি স্থির কক্ষপথ বা শক্তি স্তর। অর্থাৎ রাদারফোর্ড এই জায়গাটাই পার্থক্য করেছিলেন। রাদারফোর্ড বলেননি যে ইলেকট্রনগুলো কোথায় ঘুরে বেড়াবে, এবং তাদের কোনো নামকরণ উনি করেননি। ফলে এই জায়গাতেই নিলস বোর কাজ করছিলেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন যে কক্ষপথগুলো আবর্তিত হয় সেই কক্ষপথগুলো হবে স্থির কক্ষপথ, তাদের প্রত্যেকের শক্তি সুনির্দিষ্ট এবং তাদেরকে অরবিট নামে ডাকা হবে। এবং সেই অরবিটগুলোতে যখন ইলেকট্রনগুলো ঘুরে বেড়াবে তারা শক্তি বিকিরণও করবে না কিংবা তারা শক্তির শোষণও করবে না। এইভাবে উনি রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সমালোচনা, উনি সমালোচনাটা দূর করতে সহযোগিতা করেছিলেন এবং শুধু একটি কথাই ব্যবহার করেছিলেন, অরবিট বা শক্তি স্তর বা কক্ষপথ। এতটুকু যদি বোঝো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিলস বোরের পরমাণু মডেলের সাথে রাদারফোর্ডের পরমাণু মডেলের পার্থক্যটি কোথায়। এছাড়াও নিলস বোর আরো দুটো তত্ত্ব প্রদান করেন। একটি হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। তোমরা জানো যে বৃত্তাকার পথে এরকম কোনো বস্তু যদি আবর্তিত হয় তার কেন্দ্রের সাথে একটি কৌণিক ভরবেগ তৈরি হয়। নিলস বোর বললেন যে সেই কৌণিক ভরবেগের পরিমাণ mvr সমান হচ্ছে nh/2π, অর্থাৎ m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে ইলেকট্রনের চলরৈখিক গতিবেগ, আর হচ্ছে যে ব্যাসার্ধ অর্থাৎ বৃত্ত থেকে যে দূরত্বে যে কক্ষপথে ইলেকট্রনটি ঘুরে বেড়াচ্ছে তার দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, পাইও একটি ধ্রুব সংখ্যা, n খুব ইম্পর্টেন্ট একটি ফ্যাক্টর, n হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ n কখনো ভগ্নাংশ হতে পারবে না। যেমন ধরো আমরা যদি এই চিত্রে দেখি, এখানে n সমান 1 মানে হচ্ছে প্রথম শক্তি স্তর, n সমান 2 দ্বিতীয় শক্তি স্তর, n সমান 3 অর্থাৎ কি, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর। এভাবে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শক্তি স্তরের কিংবা চতুর্থ শক্তি স্তর যদি 4 হয়, এভাবে n এর মান আমরা সংখ্যায়িত করতে পারি, কিন্তু মনে রাখবে তা কখনোই ভগ্নাংশ হতে পারে না। অর্থাৎ শক্তি স্তর সমূহ সুনির্দিষ্ট 1, 2, 3 যেগুলোকে আমরা অরবিট বলি, এবং তোমরা জেনে আরো আশ্চর্য হবে এগুলোকে একসময় কে শেল, এল শেল, এম শেল, এল শেল ইত্যাদি নামে ডাকা হতো। কে থেকে শুরু হয়েছিল, কে প্রথম, এটাকে বলা হয় কে, তারপরে এল, তারপরে এম, এন ইত্যাদি ইত্যাদি। যা হোক, এই পর্যায়ে আমরা নিলস বোরের যে সর্বশেষ স্বতঃসিদ্ধ অর্থাৎ শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা নিয়ে পড়বো। এটা খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। এখানে খেয়াল করে দেখো শক্তি শোষণ বা বিকিরণ কি জিনিস। ইলেকট্রন যখন এই শক্তি স্তরে থাকবে অর্থাৎ প্রথম শক্তি স্তরে থাকবে এবং সে যদি দ্বিতীয় শক্তি স্তরে যেতে চায় তাহলে তাকে শক্তি শোষণ করতে হবে, কারণ দ্বিতীয় শক্তি স্তরের শক্তি প্রথম শক্তি স্তরের চেয়ে বেশি। আবার যদি সে দ্বিতীয় থেকে তৃতীয়তে যেতে চায় তাও তাকে শোষণ করতে হবে, কিংবা প্রথম থেকে যদি সে তৃতীয় শক্তি স্তরে একবারে যেতে চায় তাহলে এই যে পার্থক্যের পরিমাণ সমান শক্তি তাকে শোষণ করতে হবে। এটাকে বলা হয় শোষিত শক্তি। আবার বিপরীত ক্রমে তুমি দেখো যে সে যদি উল্টাটা করে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তর, কিংবা দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তর, অথবা তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে, কিংবা দ্বিতীয় থেকে প্রথম শক্তি স্তরে চলে আসে, তখন সে শক্তির বিকিরণ করবে এবং এগুলো হবে বিকিরিত শক্তি। এবং এই যে শক্তির পার্থক্যের ফলে এক ধরনের কম্পাঙ্ক তৈরি করবে। যেমন ধরো এই যে এখানে দেখো E2 - E1 সমান ডেল্টা ই। E2 বলতে দ্বিতীয় শক্তি স্তরের বোঝানো হয়, E1 তৃতীয় শক্তি স্তর, কিংবা E2 যদি তৃতীয় শক্তি স্তর হয়, E1 দ্বিতীয় শক্তি স্তর, অথবা E2 যদি তৃতীয় শক্তি স্তর হয়, E1 প্রথম শক্তি স্তরও হতে পারে। অর্থাৎ দুটি শক্তি স্তরের পার্থক্য ডেল্টা ই, এবং তা কার সমান দেখো এইচ নিউ। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, তাহলে কার সমানুপাতিক, আসলে সে সত্যিকার অর্থে নিউ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই যে দেখো একটা কম্পাঙ্ক,
যার একটা সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। অর্থাৎ দুটো শক্তি স্তরের শক্তির পার্থক্যের ফলে আমরা বর্ণালী সৃষ্টি পাবো। একটা বলা হয় শোষণ বর্ণালী আর একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। শোষিত শক্তির কারণে শোষণ বর্ণালী আর বিকিরিত শক্তির কারণে বিকিরণ বর্ণালী। এভাবে নিলস বোর ইলেকট্রনের স্থির কক্ষপথ তথা অরবিট তথা শক্তি স্তরের ধারণা দেন, কৌণিক ভরবেগের ধারণা দেন এবং বর্ণালী সৃষ্টির একটা বিশদ ধারণা দিয়ে থাকেন। তাহলে আমরা যদি এখানে ফিরে আসি, যেখানে আমরা বলেছিলাম যে তোমরা আলোচনা শেষে যে প্রদত্ত যে মডেলটি দিয়ে আমরা শুরু করেছিলাম সেটা কোন মডেল তোমরা জানতে পারবে। যেমন তোমরা এখন দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল। কেন? কারণ হচ্ছে কি এখানে কি আছে, সৌর মডেল আছে, নিউক্লিয়াস আছে, ইলেকট্রন প্রোটন সবই আছে। এটা নিলস বোরের মডেল। এখানেও নিউক্লিয়াস আছে, এখানেও বিভিন্ন শক্তি স্তর ইলেকট্রন আছে, কিন্তু পার্থক্য কোথায়? আবারও আমি বলছি পার্থক্য একটি জায়গায়, সেটি কি? সেটি হচ্ছে গিয়ে তোমার এই যে দেখো এখানে রাদারফোর্ড তার কক্ষপথগুলোকে সুনির্দিষ্ট বা চিহ্নিতকরণ করেনি, কিন্তু নিলস বোর চিহ্নিত করেছেন। ওই যে আমি একটু আগে বলেছিলাম তাদেরকে 1, 2, 3, 4 যাদেরকে আমরা আগে বা এখনো বলবো সেই পুরাতন আমল থেকে কে শেল, এল শেল, এম শেল, এন শেল ইত্যাদি নামে ডাকা হয়। এই দেখো কে, প্রথম শেলকে বলা হয় কে, দ্বিতীয় শেলকে এল, তৃতীয়কে এম, চতুর্থকে এন শেল ইত্যাদি নামে ডাকা হয়। এভাবে তাহলে আমরা স্পষ্টতই খেয়াল করে বুঝতে পারছি যে রাদারফোর্ডের ভুলটা ছিল উনি শক্তি স্তরগুলোকে সুনির্দিষ্ট করেননি, এবং সুনির্দিষ্ট করলেও উনি যদি করতেন তাও তার ব্যাখ্যা প্রয়োজন ছিল, ব্যাখ্যাও দেননি। কিন্তু নিলস বোর সুনির্দিষ্ট করেছেন এবং ব্যাখ্যা দিয়ে বলেছেন একটি শক্তি স্তরে যখন ইলেকট্রনগুলো অবস্থান করবে তার নিউক্লিয়াসকে চতুর্দিকে যখন ঘুরে বেড়াবে তারা শক্তি বিকিরণও করে না, তারা শক্তির শোষণও করে না। ফলে ম্যাক্সওয়েলের যে তরঙ্গ তত্ত্বের যে ত্রুটি, সেই ত্রুটিগুলো নিলস বোরের পরমাণু মডেলে কি হয়ে যায়, দূর হয়ে যায়। তাহলে আমরা যে পরমাণু মডেল দিয়ে শুরু করেছিলাম, আমরা নিশ্চয়ই এখন বলতে পারবো যে সে পরমাণু মডেলটি কি মডেল, নিলস বোর না রাদারফোর্ড? নিঃসন্দেহে এটি একটি রাদারফোর্ডের পরমাণু মডেল। কারণ এই পরমাণু মডেলের কোথাও আমরা শক্তি স্তরকে চিহ্নিত করিনি, আমরা নিউক্লিয়াসকে দেখতে পাচ্ছি, ইলেকট্রনকে ঘূর্ণায়মান দেখতে পাচ্ছি, কিন্তু যেহেতু শক্তি স্তরকে চিহ্নিত করা হয় নাই, এটা দেখতে এটার মতো, সুতরাং প্রদত্ত পরমাণুর মডেলটি অবশ্যই একটি রাদারফোর্ডের পরমাণু মডেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা অনেক কিছু অবগত হয়েছ। তোমরা তোমাদের ডিগ্রি পাস কোর্স রসায়নের যে সিলেবাস আছে তোমরা সেটা সম্পর্কে অবগত হয়েছ, এবং আমরা ইনঅর্গানিক কেমিস্ট্রি তথা অজৈব রসায়নের যে অংশটা নিয়ে শুরু করেছি, যেভাবে শুরু করেছি পরমাণুর মডেল নিয়ে, এবং যেভাবে শেষ করার কথা ছিল যে পার্থক্য করে একটি মডেলকে চিহ্নিত করতে পারবো কিনা, সেই জায়গা পর্যন্ত আমি বিশ্বাস করি তোমরা সফলতা দেখিয়েছ। তোমাদের ধৈর্য ধরে মনোযোগ সহকারে এতক্ষণ শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো।